প্রহ্লাদার জিজ্ঞাসা করিল, দুটি ভূমিকার মধ্যে আমি কোন পক্ষ নেব বলো? সঙ্গে সঙ্গে আবার নির্দেশ হলো, আপনি আজকে শ্রীকৃষ্ণের ভূমিকায় থাকবেন। তাহলে প্রতিপক্ষ প্রহ্লাদার আমার তিনি শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করে আমাকে শকুনি সাজালো। ওই প্রহ্লাদার যা বলে গেল, তাহলে আমাদের চরিত্র ভূষিত হয়ে গেল। এবার আলোচনা করতে দেখা শোনা চাই, আলোচনা করতে গেলে দেখা শোনা চাই। আজ কোন জায়গাতে কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়, কৃষ্ণের সঙ্গে আবার দেখা, কারণ আমার বিপক্ষে যিনি আছেন কৃষ্ণ ভক্ত, এনার বসতি কোথায়? এনার বসতি হচ্ছে দ্বারকায়। বর্তমান যাকে বলছে গুজরাট, সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে। আর আমি শকুনি, আমার বাড়ি কোথায়? গান্ধার দেশে আমার বাড়ি, গান্ধার দেশে আমার বাড়ি, গান্ধার দেশে আমার বাড়ি। গান্ধার দেশে আমার বাড়ি, বলি সুবল রাজা হয় যে পিতা, আমার বাড়ি সুবল হয়ে যাবে, গান্ধার দেশে আমার বাড়ি। ভৌগোলিক সূত্র বলছে বর্তমানে নাকি সেটা আফগানিস্তান, কিন্তু পৌরাণিক নাম গান্ধার। তাহলে গান্ধার দেশের আমি ছেড়ে আর দ্বারকাতে তোমাকে মেরে বহু বাবুরা কোন সূত্র ধরে তোমার সঙ্গে আজ হবে আলোচনা? স্থান কাল নির্ণয় করেছ কেন বাবু বলিব না? কারণ আপনারা সকলে জানেন গো, যেটা হস্তিনাপুরী ছিল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ওই আফগানিস্তানে গান্ধার দেশে নাকি বিয়ে করেছিল। সুবল রাজার কন্যা সেজন গান্ধারী, তার নাম। তাহলে গান্ধার দেশের মেয়ে এলো হস্তিনাপুরে অন্ধ ধৃতরাষ্ট্রের ঘরে, তার ছেলে দুর্যোধন আদি আমি জানিলাম, আর আমি হলাম সেই সুবল রাজার পুত্র। আমার গান্ধারী হয় দিদি, তাহলে আমার হচ্ছে বোনের ঘর, দিদির ঘর, ভাগ্নের ঘর। আমার যাওয়া আসা অবাধে আছে, তোমার উপর তোমার পিসিমা কুন্তি বটে যারা এই চমক আছে। এই কুন্তির বিয়ে হয়েছিল ভোজবংশের মেয়ে পাণ্ডু রাজার সঙ্গে। তাহলে পাণ্ডু রাজার সঙ্গে যদি কুন্তির বিয়ে হয়, বসুদেবের বোন, তাহলে কৃষ্ণের হচ্ছে পিসিমা।
তাহলে তোমারও হস্তিনাপুর হচ্ছে পিসি মায়ের বাড়ি। বেশ, তাহলে আত্মীয়তা আছে। এইবারে দুর্যোধন আমার বিয়াই তার ছিল একটা মেয়ে, আর আমার ছেলে সভ্য বটে জানাই কথা কয়ে জাম্বুবতী। জাম্বুবতী হচ্ছে শ্রীকৃষ্ণের একটা মহিষী, তার একটা ছেলের নাম ছিল শাম্ব। আর দুর্যোধনের মেয়ে অর্থাৎ আমার ভাগ্নের মেয়ে নাম হচ্ছে সুলক্ষণা, তার বিয়ে হলো। তাহলে দুর্যোধনের হচ্ছে বিয়াই, দুর্যোধনের আমি হচ্ছি মামা। তাহলে বিয়াইয়ের মামা যদি হয় তাহলে বিয়াই আমাকেও মামা বলবে। তাহলে আমি মামা আর তুমি, বলি তুমি আমার ভাগ্নে। তুমি আমার ভাগ্নে। আমার ভাগ্নে তাহলে গানটা হচ্ছে কি, বলি মামা আর ভাগ্নে। আমার ভাগ্নে আজকের আলোচ্য বিষয় মামা আর ভাগ্নে। আজকে আলোচ্য বিষয় মামার ভাগ্নে। মামা আর ভাগ্নে, মামার ভাগ্নে, মামা ভাগ্নে, মামার ভাগ্নে, মামার ভাগ্নে সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নে। ওরে ভাগ্নে, এই মামার ভাগ্নে। আমার ভাগ্নে মামার ভাগ্নে কেন বললাম? অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদেব চার দিতে নারায়ণ সীমা। শুনেছি নাকি ভাগ্নে তোমার অনন্ত নাম, একে একে সব নাম রেখেছে। অনন্তদেব বলে একজন জ্ঞানী, তিনি নাম রাখলেন কি না অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। তাহলে অনন্তদেব তোমার নাম রাখছে, তার নাম হচ্ছে অনন্ত। অন্ত খুঁজে পেল না। হাগো ভাগ্নে, যদি অনন্ত তোমার নাম রাখে, তোমার নামটা কি? আর যদি বলো নামটা আমার অনন্ত, তাহলে নামটা রাখলো। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনন্ত নাম রেখেছে কিন্তু তার অন্ত খুঁজে পেল না, তাহলে নামটা কি? আর যদি বলো যে না নামটাই আমার অনন্ত, বলি এই নাম তোমার রাখলো কঞ্জ। বলি এই নাম তোমার রাখিল কঞ্জ। বলি বলো ভাগ্নে শুনবো বিবরণ আমি। এবার দেখাশোনা কিসে তরে? আপনারা সকলেই জ্ঞাত আছে দুর্যোধন আদি শত ভ্রাতা আর যুধিষ্ঠির আদি পঞ্চ ভাই, এদের বিষয় বৈভব লইয়ে ঘরে ঘরে বিবাদ শুরু হলো। আচ্ছা, কোন আত্মীয় কোন যদি অনুষ্ঠান হয়, কোন পর্ব আসে, আত্মীয়ের বাড়ি আত্মীয় যায় 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 না? মানবতা, লৌকিকতা, সামাজিকতা, মূল্যবোধ এগুলো রেখে আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ পেলে যায়। যদি সেই আত্মীয়ের কোনো আপদ বিপদ হয়, তাহলে সেই কর্তব্য, সেই মানবতা, সেই মূল্যবোধ, সেই সামাজিকতা, সেই লৌকিকতা দিয়ে দুশ্মনীয় গিয়ে পাশে না। তাহলে আমার ভাগ্নে দুর্যোধন, পঞ্চ পাণ্ডব এরাও কিন্তু পর নয়।
দিনে তাদের যুদ্ধ আরম্ভিল কুরুক্ষেত্রের মাঠে কুরু পাণ্ডবে যুদ্ধ হয়েছিল, হয়নি? ওরে 18 দিন যুদ্ধ বটে, কি জানি না আমি দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলাম, তারা আমার আপন ভাগ্নে, যার জন্য আমি ভাগ্নেদের পক্ষে গিয়েছিলাম। এবার দেখা শোনা হলো কোন দিনে ওরে ভীষ্মদেব যিনি তিনি জ্ঞানী গুণী মহান বিদুষী পণ্ডিত, কুরু পাণ্ডব উভয়েরই হচ্ছে পিতামহ, তিনি দুর্যোধনের পক্ষ করিলেন। ঠিক আছে, তাহলে যে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সাগর, সেও দুর্যোধনের পক্ষে গিয়েছে। দুর্যোধন জিজ্ঞাসা করলো, দাদু আমার এই যুদ্ধের সেনাপতি হয়ে কতদিন পরিচালনা করবে? বলে আমি 10 দিন থাকবো। তাহলে ভীষ্মদেব 10 দিন সেনাপতি হয়, ওরে 10 দিনে ধরা সাই স্বরের মাঝে রয়, চলে গেল। এরপরে যুদ্ধ করতে আসবে কে? অস্ত্র গুরু দ্রোণাচার্য, কুরু পাণ্ডব উভয় বলে, সেও দুর্যোধনের পক্ষে, সেও জ্ঞানী গুণী, যুদ্ধ বিদ্যায় কৌশলে বিশারদ, দুর্যোধনের পক্ষ নিল যারাই কথা বলে আমি 5 দিন যুদ্ধ করব। তাহলে ভীষ্মদেব 10 দিন, দ্রোণাচার্য 5 দিন, আমার 15 দিন যায়। অবশেষে অঙ্গরাজ এলো বসে তাই সে দুর্যোধনকে বললো আমি 2 দিন এই যুদ্ধের দায়িত্ব নিলাম। সেই কর্ণ 2 দিন যুদ্ধ করি, সেও চলে গেল। তাহলে 17 দিন গত, আর মাত্র 1 দিনই বাকি আছে। যুদ্ধ হবে কার সঙ্গে? না, সকাল থেকে দুপুর পর্যন্ত শল্যের সঙ্গে হবে যুদ্ধ, তারপরে দুর্যোধনের সঙ্গে হবে ভীমের গদা, যুদ্ধ শেষ হবে। এই 17 দিনেরও মাথায় যখন যুদ্ধ সারা যুদ্ধ সারা ছিল, পূর্ব গগনে যখন সূর্য উদ্ভাসিত হবে, যুদ্ধের বাজনা যখন বেজে উঠবে, যে যে পক্ষ অবলম্বন করে মাঠে যাবে যুদ্ধ করতে, তারা সকলে হুঙ্কার ছেড়ে যুদ্ধক্ষেত্রে যাবে। পশ্চিম আকাশে যখন মায়ের কোলে সূর্য অস্তান্বিত হবে, রণ দামামা থেমে যাবে, তখন যুদ্ধ শেষ করে আপন আপন শিবিরে প্রত্যেকটা সৈন্য ফিরে আসে। আবার আগামী দিনের যে কিভাবে যুদ্ধ হবে, উভয় পক্ষ বসে আলোচনা করবে। এখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, দম্ভ থাকবে না, অহমিকা থাকবে না। এটা যে ক্ষত্রিয়ের ধর্ম, চতুর্বর্ণময় সিস্টেম গুণ করি। ব্রাহ্মণের ধর্ম হচ্ছে যজন যাজন অধ্যায়ন অধ্যাপনা, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ বিগ্রহ, বৈশ্যের ধর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য, শূদ্রের ধর্ম হচ্ছে। তাই আপন ধর্মকে রক্ষিবার কারণ বসে বসে হয় তাদের জানি আলাপ। এই 17 দিনের যুদ্ধের শেষে আমারও শিবিরে স্বয়ং কৃষ্ণ চলে গেছে গো। ওই
ওই কপিধ্বজ ছেড়ে কপিধ্বজ রথের সারথি আর কপিধ্বজে নাই অর্জুনকে বলছে সখা আমি একটু অবসর চাই আমি মামার সঙ্গে একটু দেখা করি আমার সঙ্গে একটু দেখা করে মামা ওই সকনি মামার সঙ্গে দেখা করি সকলে আমার সঙ্গে দেখা করে আমার শিবিরে এলো এই মুরারি আমার সঙ্গে একবার দেখা করে আমার সঙ্গে এই মুরারি ওগো শিবির দ্বারে এসে মামা বলে ডাকে বাবা বলে ডাকে মামা মামা করে চিৎকার করছে আমার শিবিরে এসে রণক্লান্ত দেহ সারাটি দিবস যুদ্ধ চলেছে 17 দিন যুদ্ধ হয়ে গেছে সবস অঙ্গ প্রায় অবশ আমি ভিতর থেকে বলি কে বলে দরজা খুলে দেখো বলে দুয়ার খুলে দেখো ভাগিনে দুয়ার খুলে দেখো ভাগ্নে আর খুলে দেখো ভাগিনে এলো দুয়ার খুলে দেখো ভাগ্নে দরজা খুলে দেখা গেল দুয়ার খুলে দেখো ভাগ্নে দুয়ার খুলে আমার ভাগ্নে এইখানেতে আলোচনা হবে এইখানেতে আলোচনা মামা ভাগলে দুটি জনে তাই কৃষ্ণ ভাগলে জিজ্ঞাসায় আজ করিল মোর সদনে তোমার নাম সকনি এটা হচ্ছে ডাক নাম প্রত্যেকটা মানুষের দুটো নাম থাকে একটা আট করে নাম একটা তোলা নাম তাহলে ডাক নাম হচ্ছে তোমার সকনি আর তোলা নাম যেটা ভালো নাম যেটা সেটা হচ্ছে মণি কাঞ্চন তাহলে একটা হচ্ছে জন্মগত নাম আর একটা হচ্ছে কর্মগত নাম কেমন বলি আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে মা এসে যেদিন প্রথমে ভাত মুখে দিল তুলে আমার মা জননী দরদিনী আমার মামা মায়ের ভাই তাকে বলছে ভাই মুখে ভাত দিলি কি নাম রাখলি বলা মাই বলে ভাগ্যে জন্ম হয়েছে কার্তিক মাস ঋতু হচ্ছে হেমন্ত দিদি গো এ ভাগ্যের নাম থাকলো হেমন্ত তাহলে সেটা হচ্ছে আমার জন্মগত বা জন্মসূত্রের নাম এবার দেশে দেশে আমি যখন এই কবি গানে করি তখন জগৎবাসী বলছে এটা ছড়াদার কথা করি নাই চাতে তাহলে কর্মক্ষেত্রে যে কবিয়াল ছড়াদার মোহরি বা সরকার না প্রাপ্ত হয়েছে তেমনি বলি গো ভাগিনে আমি সকনি করেছি কি আমি মৃত্যুকে বরণ করতে গিয়েছিলাম আমি মরতে গেছি আচ্ছা বলুন তো লেখক বলছে কবি বলছেন জ্ঞানী বলছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি আবার এক কবি বলছে জন্মালে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির্হায় নদীর জল যেমন থেমে থাকে না কালে কালে আসে জীবী কালে কালে যায় কাল পূর্ণ হয়ে গেলে আর থাকার উপায় নাই।
কেহ 5, কেহ 10, কেহ 20, কেহ বা 50, কেহ হয়ে থাকে মাতৃগর্ভে। কেহ মায়ের গর্ভে মরে, কেউ 5 বছরে মরে, কেউ সুটিকাগারে মরে, কেউ 10 বছরে মরে, কেউ 20 বছরে মরে, কেউ 50 বছরে মরে, আবার কারো অকাল মৃত্যু হয়। কেমন হয়? সর্পদংশন, পশু দংশন, সলিল পতনে, শূন্যে হুতাশনে আর উদ্বন্ধনে, এই 6 মরে জীব পাপের কারণ, আর সব শিবজরে মরে জীব। তাহলে মরবো বলে পাহাড় থেকে গো আমি ঝাঁপ দিলাম, করলো আমি এ ভাগ্নে যে কোথায় ছিল গো আমি তা জানি না। আরে পাহাড়টা যে আমার গান্ধার দেশে, না পাহাড়টা ছিল দ্বারকায়, না পাহাড়টা ছিল হস্তিনে, আমি কিছু বুঝতে পারছি না। আমি মরবো বলে, মৃত্যুকে বরণ করবো বলে এমন কাজ যে আমি করেছি বলে তোমার মনে পড়ে না। যদিও হয়ে থাকে মানুষের ভুল দুবিধ হয়, একটা জ্ঞাত সারে ভুল হয়, একটা অজ্ঞাত সারে ভুল হয়, হয় না? তবে মরবো বললে মরা যায় না রে ভাগ্নে। নিয়তি কেন বাধ্যতে জগৎ, আমরা যত জীব আছে এই জগতের মাঝখানে কিছু করবো বললে করা যায় না। কেন যায় না? আপনারা মেলা খেলা গিয়েছে, মেলা খেলায় পুতুল নাচ দেখেছেন, দেখেননি? এই যে 3 আনা টিকিট কেটে পুতুল নাচ দেখব, তখন মায়ের কোলে ছোট্ট ছিলাম, কথাটাই অসম্ভব। মায়ের কোলে ছোট, লাভ করে মেলায় ঢুকেছি। মাকে জিজ্ঞেস করছি, মা গো পুতুল নাচ হবে কখন? তো বলছে বাবা বসো, এই তো ঢুকলে একটু পরে দেখবে পুতুল খেলা আরম্ভ হবে। কিছুক্ষণ পরে দিলাম একটা পর্দা সরে গেল, ওই পর্দার ভিতরে কজন খোল করতাল নিয়ে বসে গেল, তারা গান ধরলো, পুতুল খেলা দেখাইতে। মা গো পুতুল গুলো কিসের? বলে কাঠের পুতুল, মোমের পুতুল। আমা কাঠের পুতুল নাচতে পারে? তা বলে না বাবা, কাঠের পুতুল নাচতে পারে না। কি জানো, নাচায় পুতুল যত দক্ষবাজি করে, তেমতি নাচে সব অবাচিন নয়। তাহলে কাঠের পুতুল নিজে নাচতে পারে না, একজন নাচায়। আর নৃত্য শিল্পী কই? বলে যে নাচায় সে থাকে বাঁশের মাছ। তাহলে অলক্ষ হইতে সেজন করছে কারিগরি। যে নৃত্য করছে সে কিন্তু কিছু জানে না। ভাগ্নে রে, আমি মরতে গিয়েছি কি বাঁচতে গিয়েছি আমি কিছু জানি না, তবে আমি জানি ওরে নিয়তির সুতায় কাটা সমগ্র জীব হলো রে। যেমন খেলাই সেই নিয়তি, তেমনি জীবে খেলে। যেমন খেলাই সেই নিয়তি, তেমনি জীবে খেলে। জীব বলতে পারে না যে আমি কি করলাম। কেন না? কর্ম না সুখ মস্মৃতে দুঃখ মস্মৃতে কর্ম না যায় দেইচ বলিয়ন্ত মনুষ্য কর্ম।
আমরা কর্মক্ষেত্রে কর্ম করি, কর্ম অন্তের যে ফল সমষ্টিবদ্ধ হয়ে আমার নিয়তির হাতে হাতে বিরাজে করে নিয়তির হাতে বিরাজ করে ওই নিয়তির হাতে বিরাজ করে নিয়তির হাতে বিরাজ করে তা ভাগ্নে, যদি নিয়তির খেলা হয় আর তুমি যদি আমাকে বাঁচাইতে গিয়েছিলে, তাহলে নিয়তির সঙ্গে কি কোনো তোমার যোগ সাজের আছে নাকি? তাহলে অন্তরের কথা, গোপনের কথা, মর্মের কথা তুমি জানলে কৃষ্ণ কেমন করে, জানে কৃষ্ণ কেমন করে জানলে কৃষ্ণ কেমন করে, জানে কৃষ্ণ কেমন করে আমি জেনে নেব কৃষ্ণ এই আসরে কাজ জানে। জানে